বাসায় কেন যাবো, আব্বু তো একা থাকবে। তো বলছে যে সমস্যা নেই, তুমি আসো, তোমার বড় খালামণি যাচ্ছে। আচ্ছা। তা আমি বললাম যে বড় খালামণি কেন আসবে, বড় খালামণিকে দেখলে তো আব্বু রেগে যাবে। মানে আমার বড় খালামণির সাথে আব্বুর একটু সমস্যা ছিল। আচ্ছা। সমস্যা ছিল বলতে যে মানে বড় খালামণির মানে বিহেভিয়ারের জন্য আব্বু বড় খালামণিকে পছন্দ করতো, অ্যাভয়েড করতো আর কি। আচ্ছা। তো বলো যে আব্বু যদি রেগে যায় তখন আব্বুর জন্য তো এটা মানে খারাপ হতে পারে। একটু করে চোখ খুলেছে, তো খুলে বলছে, মানে ইশারা করে বলছে যে না ঘুমাচ্ছি না। আম্মু তো আমাকে বাসায় ডেকেছে, আমি বাসায় যাচ্ছি, আমি গিয়ে চলে আসবো, বেশিক্ষণ থাকবো না, মা চলে আসবে, তুমি থাকো, আমি আসছি। তা আব্বু জাস্ট চোখ দিয়ে ইশারা করলো যে ওকে। তো দেন আব্বু একটু সাইডে ফিরে যখন ওদেরকে দেখেছে তখন আর কি আব্বুর মানে এক্সপ্রেশনটা চেঞ্জ হয়ে গেছে আর কি। তো যাই হোক আমি তো চলে আসলাম বাসায়। এর মধ্যে আমি বাসায় আসার প্রায় 15-20 মিনিট পরে আমার খালা হচ্ছে আম্মুকে ফোন দেয়। ফোন দিয়ে বলে যে ভাইয়ের অবস্থা ভালো না, তুই তাড়াতাড়ি আয়। তা আমি শুনে বলতেছি যে আমি তো মাত্র দেখে আসলাম যে আব্বু চুপচাপ শুয়েছিল, আর ডক্টরও বলে গিয়েছে যে এখন ঠিক আছে, তো হঠাৎ করে কেন অসুস্থ হয়ে গেল? বলছে তো আমি জানি না, ঠিক আছে আমি গিয়ে দেখছি। তা আমি বললাম যে আমিও যাব, তোকে যেতে হবে না, তুই ফ্রেশ হয়ে খেয়ে দে তারপর আয়। ওকে। তো আমি অনেকবার রিকোয়েস্ট করলাম আম্মুকে যে আম্মু প্লিজ আমি যাই, আমি তোমার সঙ্গে যাই। বলছে না তুই যাবি না, তুই থাক, আমি যাচ্ছি। তা আম্মু চট করে রেডি হয়ে আম্মু গেল। তো আম্মু মেবি 3:30টার দিকে হসপিটালে গিয়েছে। তো যাওয়ার পরে আমি ফোন দিচ্ছি, ফোন ধরছে না। আমি ফোন দিচ্ছিলাম যে কি হয়েছে, এখন কি অবস্থা, আব্বু ঠিক আছে কিনা। তো যাই হোক আমি মাত্র খেতে বসেছিলাম আর কি। তো খেতে বসার সাথে সাথে আম্মু আমাকে ফোন দিয়েছে, ফোন দিয়ে বলছে যে ড্রয়ারে টাকা আছে, সবগুলো টাকা নিয়েই হসপিটালে আয়। আমি বলছি কেন, আব্বুর কি অবস্থা এখন? বলছে হ্যাঁ তোর আব্বুকে ঢাকা নিতে হবে, অবস্থা ভালো না, অক্সিজেন দিয়ে রাখছে, তোর আব্বুকে ঢাকা নিতে হবে, তুই টাকাগুলো নিয়ে, এখানকার তো বিল পে করতে হবে, ঢাকা গেলে টাকা লাগবে, তো তুই টাকাগুলো নিয়ে আয়। তা আমি আর খেতে পারলাম না। আমার ভিতরে এত অস্থিরতা শুরু হয়েছে যে আমি কান্না শুরু করে দিয়েছি, যে আমার কেমন মানে প্রচণ্ড খারাপ লাগছিল। তো তারপর আমি টাকা নিয়ে চট করে বের হলাম। তারপর আমি হসপিটালে আসার পর দেখি যে আমার একজন চাচু হসপিটালের নিচে দাঁড়িয়ে আছে। আমি রিক্সা থেকে নামার সাথে সাথে চাচু আমার হাত ধরেছে, তো ধরে বলতেছে যে চল উপরে চল। আমি বললাম যে আব্বুর কি হয়েছে? তখন আমার খুব খারাপ লাগছিল, যে আমার মানে মনে হচ্ছিল যে মেবি আব্বু নেই। তাই আমি বলছি সত্যি করে বল আব্বুর কি হয়েছে। তো আব্বুর কেবিন ছিল হচ্ছে 3 তলায়। তো দেন আমি গেলাম, তো চাচু পুরোটা সময় আমার হাত ধরে আছে। 3 তলাতে যাওয়ার পরে দেখি যে আব্বুর মানে কেবিনের দরজাটা খোলা, দরজার সামনে অনেক মানুষ। তো আমি গিয়ে চিল্লানো শুরু করছি যে হার্ট অ্যাটাক করেছে হার্ট পেশেন্টের রুমের সামনে, দরজা কেন খোলা থাকবে, এত মানুষ কেন এখানে হইচই করছে, আপনার সরেন এখান থেকে, আমার আব্বুর ডিস্টার্ব হবে। আমি এটা বলতে বলতে রুমে ঢুকে দেখি যে আমার মা খালা একটা বেডে বসে আছে, আর আমি দেখেছি আব্বু শুয়ে আছে। মানে আমি তখনও খেয়াল করিনি যে আব্বুর মাথার নিচে যে বালিশ নেই, অথবা আমি স্যালাইন ট্যালাইন মানে আমি কিছুই খেয়াল করিনি আর কি। আমার জাস্ট মনে হচ্ছে আব্বু নর্মালি শুয়ে আছে, কারণ ওইভাবে শোয়াই আমি দেখে গেছি আব্বুকে। তো আব্বুর মাথার কাছে হচ্ছে আমার চাচু বসে আছে, যে চাচুকে আমি সকালে ফোন দিয়েছিলাম, যিনি বলেছে অফিস আছে আমি আসতে পারবো না, উনি বসে আছে। চাচি এসেছে, উনি দাঁড়িয়ে আছে। তো আমি আব্বুকে দেখো তখনও কিন্তু বুঝতে পারিনি যে আব্বু নেই। আমার বড় খালামণি হঠাৎ করে এসে আমাকে জড়িয়ে ধরে, তো জড়িয়ে ধরে আমাকে বলে যে কি একটা সর্বনাশ হয়ে গেল, তোরা তো এতিম হয়ে গেলি। মানে উনি খুব জোরে চিৎকার করে করে কান্না করছে, আর উনি এভাবে বিলাপ করে করে বলছে কি সর্বনাশ হয়ে গেল, তোরা এতিম হয়ে গেলে এখন তোদের কি হবে। এটা যখন বলেছে তখন জাস্ট আমি আব্বুর দিকে তাকিয়েছি, তখন আমি খেয়াল করেছি যে আব্বুর মাথার নিচে বালিশ নেই। তো আমি আর আমার আব্বু
মানে মৃত মানুষকে ভয় পেতাম আর কি। মানে লাইক আমাদের বাসার আশেপাশের বাসায় যদি কেউ মারা যেত, আমের আবু ওই বাসার সামনে দিয়ে 40 দিন যেতাম না। মানে আমাদের একটা ধারণা ছিল যে মানুষ মরে গেলে ভূত হয়ে যায়, তারা এসে ভয় দেখাবে। মানে আব্বুর ওই ভীতিটা ছিল, আমারও ওই ভীতিটা ছিল। আমরা ওই দিক দিয়ে না গিয়ে অনেকখানি ঘুরে যেতাম। তো বাট তখন আমার কোনো মানে আমার মধ্যে কোনো ওই ভয়টা অথবা ওরকম কিছুই নেই। আমি আব্বুর কাছে গিয়ে আমি আব্বুকে এভাবে ধাক্কা দিচ্ছিলাম যে আব্বু কি হয়েছে তোমার, তুমি ওঠো তুমি। তো আমার অনেকে এসেছিল তখন, আমার চাচি গিয়ে আমাকে ধরলো, আমার আরেকটা ভাই এসে আমাকে ধরলো। তো আমি ভাইয়াকে ধরে চিৎকার করে করে কান্না করছিলাম। বাট আমার আম্মুর একটু কান্না করেনি। আমার আম্মু চুপ হয়ে বসে আমাকে বলতেছে যে এভাবে কান্না করার কি আছে। আর ইউ শিওর? আমাকে বলতেছে, আমি যখন আমাকে বসাই দিছে আম্মুর পাশে, আমাকে বসাই দিছে আমার ভাইয়া, তো বলতেছে যে এভাবে কান্না করতেছো কেন, এভাবে কান্না করার কি আছে, টাকা আনছো টাকা দাও। আমি জাস্ট অবাক হয়ে তাকিয়েছিলাম যে মানে সামনের বেডে আব্বু এভাবে পড়ে আছে আর সে আমার সাথে এভাবে কথা বলছে। তারপর আমি অনেকক্ষণ চুপ করে বসেছিলাম। তারপর আমার সাথে ব্যাগ ছিল, নিজেই আম্মু ব্যাগটা নিল, নিয়ে যে ভাইয়াটা সকালে আব্বুকে হসপিটালে নিয়ে আসছে ওকে বললো যে যা গিয়ে বিল পে করে হসপিটালে ঝামেলা শেষ করে একটা অ্যাম্বুলেন্স ঠিক কর, নিয়ে যেতে হবে। তো এর মাঝে আমার আপু ফোন করছে। আপু ঘুমায় ছিল, তো ঘুম থেকে উঠতে পরে ভাইয়া যখন বলছে যে আব্বু অসুস্থ হসপিটালে, তুমি আমাকে ফোন করো। আমার পাশে বসে ফোন ধরে বলতেছে যে তোমার আব্বুকে ঢাকায় নিয়ে যাচ্ছি আমরা। না, সেটা হয়তো আপনি ইজিলি ব্যাক করতে পারেন, সেই জন্যই সে বলেছে, পরে হয়তো সময় নিয়ে বলবে। আমি বলি এটা কেন বলেছে, আমি শুনলে বুঝতে পারবেন। তো তারপর হসপিটালে আমিও গেলাম ভাইয়ার সাথে ফর্মালিটিস করতে। তো ও টাকা পে করার পরে তো ওদের আব্বুর যেটা ফাইল ছিল, লাইক হচ্ছে সকাল থেকে হচ্ছে যে টেস্ট গুলো হয়েছে, প্রেসক্রিপশন, এগুলোর একটা ফাইল থাকে। তো প্লাস হচ্ছে দুপুরে হচ্ছে ডক্টর রেফার করে দিয়েছিল ঢাকায় যে হসপিটালে ডক্টরের কাছে, মানে সব পেপারস এর যে একটা ফাইল ছিল। তো হসপিটাল থেকে নর্মালি বিল পে করার পর ওই ফাইলটা তো দিবে। তো ভাইয়া যখন জিজ্ঞেস করেছে যে ফাইল কোথায়, তখন বলছে যে ফাইল তো এসে নিয়ে গিয়েছে। বলছে যে ফাইল কে নিয়ে গিয়েছে, আমরা তো কেউ ফাইল নিইনি। তো বলেছে যে ডক্টর যখন রুমে গিয়েছে, অক্সিজেন যখন দেওয়া হয়েছে পেশেন্টকে, তখন আপনাদের একজন রিলেটিভ এসেছিল, এসে বলেছে যে অমুক কেবিনের অমুকের ফাইলটা ডক্টর চেয়েছে, আমরা তো দিয়ে দিয়েছি। তো উপরে গিয়ে ভাইয়া সবাইকে জিজ্ঞেস করলো ওখানে যারা যারা ছিল, তো সবাই বলতেছে যে না আমি তো নিইনি। তো ফাইলটা যাই হোক পাওয়া গেল না। তারপর অ্যাম্বুলেন্সে করে আব্বুকে আমাদের বাসায় নিয়ে আসা হলো। তো বাসায় নিয়ে আসার সাথে সাথে দেখি যে আম্মু ওদিকে ফোন টোন দিয়ে সব অ্যারেঞ্জমেন্ট করে ফেলেছে যে মানে যত তাড়াতাড়ি পসিবল মাটি দিতে হবে। বাট আপু যখন দেশের বাইরে চলে যায়, তখন আপু এভাবে বলে যায় যে মানে যদি কখনো মানে আব্বু হোক আম্মু হোক কেউ যদি মারা যায়, তাকে রেখে দিবা আমি না আসা পর্যন্ত, আমি আসবো দেখবো তারপর মাটি হবে। আপু এটা বলে গিয়েছিল। তো আপুর শ্বশুর বাড়িতে যখন জানানো হয় যে আব্বু মারা গেছে, তখন বলে যে ঠিক আছে আমরা আসছি, আপনারা ওখানে সবকিছু ঠিকঠাক করেন, ওনাকে গোসল করেন, তারপর আমরা ঢাকায় নিয়ে এসে ওনাকে, মানে আপু শ্বশুর বাড়িতেও এটা জানতো, আপু শ্বশুর বাড়িতেও সেম কথাটাই বলেছে যে শ্বশুর শাশুড়ি ছিল, তো ওদের বলেছে যে মানে যারই কিছু হোক না কেন আমাদেরকে ছাড়া কিন্তু আপনারা মাটি দিবেন না, আমরা দেখবো। তো ওইভাবে আপুর শ্বশুরও ফোন দিয়ে বলে যে ঠিক আছে ভাইজানকে নিয়ে আসতে হবে ঢাকায়, নিয়ে এসে আমি ব্যবস্থা করছি। এখানে বারডেমে সম্ভবত ছিল, হিমাগার আছে, তো ওখানে বলো যে ওখানে রাখবো, আমি সব ব্যবস্থা করে আমি আসছি।
বলছে না আপনাদের আসতে হবে না, ও যত তাড়াতাড়ি পসিবল মাটি দিয়ে দিব, নইলে মিন্টুর বৃষ্টি আত্মা হচ্ছে কষ্ট পাবে, বেশিক্ষণ রাখা যাবে না। তো বলতেছে যে না, মানে আপুর কথা বলছে যে বৌমা তো বলে গেছে, তা আমাকেও বলে গেছে, তো আমি তো এটা পারবো না, আমি বৌমাকে কি জবাব দিব আপনি যদি মাটি দিয়ে দেন। বলতেছে না আপনাদেরও কষ্ট করে, এখন সন্ধ্যা হয়ে গেছে, আপনাদেরও এখন কষ্ট করে আসতে হবে না, আর আপনারা আসলে আসেন, বাট আপনারা আসার আগে আগে মাটি দিয়ে দিব। মানে আম্মু পুরো ক্রেজি হয়ে গিয়েছে মাটি দেওয়ার জন্য। তো আমার চাচুরা ফোন দিয়ে বলতেছে যে, আমার আরেকটা চাচা গ্রামের বাড়িতে থাকে, তো আমার চাচা ফোন দিয়ে বলতেছে যে তুমি এখানে নিয়ে আসো, আমাদের পারিবারিক কবরস্থানে মাটি হবে। সে বলতেছে না আমি ওখানে নিব না, ওর এখানেই মাটি হবে। তো এগুলো নিয়ে আম্মু খুবই মানে রীতিমতো ঝগড়া করতেছে অনেক। আম্মু কিন্তু স্টিল মানে এক ফোঁটাও কান্না করেনি, একটুও কান্না করেনি। তো সে আমার চাচার সাথে ফোনে ঝগড়া করতেছে যে না আমি এখানে মাটি দিব, আপনাদের যদি দেখতে ইচ্ছা করে আপনারা এখানে আসেন, এসে দেখে যান। কোনোভাবে রাজি করাতে পারতেছে না যে না পারিবারিক কবরস্থানে তার মাটিটা হবে। ওইদিকে আপু বারবার ফোন করে বলতেছে যে তুমি একটু আব্বুর সাথে কথা বলায় দাও। তো বলছে এখন তো কথা বলতে পারবে না, এখন তো হচ্ছে যে কি অক্সিজেন দিয়ে রাখছে এটা সেটা এগুলো বলতেছে। তো বলছে যে ও আপুকে বলছে যে আমি এখন অ্যাম্বুলেন্সে। তো বলছে ঠিক আছে আব্বু কথা বলতে না পারলেও সমস্যা নেই, তুমি আব্বুর কানের কাছে ফোনটা নাও, আমি আব্বুর সাথে কথা বলে আব্বু বেটার ফিল করবে, আব্বুর ভালো লাগবে আমার ভয়েস শুনলে। সে বলতেছে না এখন এখন না, আমি হসপিটালে যাই, তোমার সাথে কথা বলে দিব। তো এভাবে ওদিকে আপুকে এভাবে হ্যান্ডেল করতেছে, তারপর হচ্ছে আমার চাচার সাথে ঝগড়া করতেছে এবং মাটি দেওয়ার জন্য খুবই পাগল হয়ে গেছে। মানে আপনার কথা অনুযায়ী যদি আপনি সবকিছু মেনে নেই, তাহলে বলতে হবে যে সে এককভাবে সিদ্ধান্ত নিচ্ছে, একটা স্বেচ্ছাচারী আচরণ যেটাকে বলে, সে কারো কথাই শুনছে না। লাইক একজন মহিলার যে হাজবেন্ড মারা গেলে তার যেরকম বিহেভিয়ার থাকা উচিত ওরকম কিছু ছিল না আমার মাঝে। অনেক বেশি ডেসপারেট ছিল টু এস্টাবলিশ হার ডিসিশন। ইয়া এক্স্যাক্টলি। ওকে। তো তারপর সবাই বুঝায় যে এরকম করার কিছু নেই, আপনি একটু শান্ত হন, যেহেতু তার বাবা মা ভাই সবার কবর ওখানে, সো ওনার ভাইরাও চাচ্ছে, ওনাদের কথাটা আপনাকে মানতে হবে। তো সবাই বোঝানোর পরে গিয়ে উনি আর কি বলে আচ্ছা ঠিক আছে। দেন আব্বুকে গোসল করানো হয়। করানোর পরে রাত 8টার দিকে সম্ভবত অথবা 8টার পরে আব্বুকে একটা ট্রাক নিয়ে আসা হয়। মানে আমাদের বাসা থেকে আমার দাদুর যে গ্রাম 1 ঘন্টার দূরত্ব ছিল আর কি। তো ওখানে তারপর আম্মুরা যাওয়ার জন্য মাইক্রো ট্রাক্টর সবকিছু অ্যারেঞ্জ করা হয়। তো আমি বলি যে আমি যাবো, বলেন তোমাকে যেতে হবে না, আমাকে বাসায় রাখে। আর বাসায় আমার ছোট খালামুনি ছিল, আরো কে ছিল, তো ওদের কাছে আমাকে রেখে যায়। রেখে আম্মু চলে যায় ওদের সাথে গ্রামের বাড়িতে মাটি দেওয়ার জন্য। আচ্ছা।